বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি জড়িত তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমি বক্তব্যটা এভাবে শুরু করতে চাই, সন্তান যখন ভুল করে তার দায় দায়িত্ব পিতামাতার ঘাড়েও বর্তায়। মানুষ তাই বলে, গ্রাম্য প্রবাদও তাই আছে। আমার সন্তান যদি কোনো অপকর্ম করে, খারাপ কাজ করে, সেটা যেমন আমাকে দায়ভার নিতে হয়, আমার সন্তান যখন ভালো কিছু করে সেটারও দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে। মানে প্রশংসাটা আমিই পাই। তো বাংলাদেশের রাজনীতিতে যে দেশটির জন্ম যে রাজনৈতিক দলটির হাত ধরে, সে রাজনৈতিক দলের দায়ভার বাংলাদেশের জন্য যেমন, তেমনি বাংলাদেশের জনগণের জন্য তেমন। তো আমি মনে করি এই বাংলাদেশ স্বাধীনতা পূর্ব থেকে শুরু করে আজকে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের যেমন দায় আছে, আওয়ামী লীগের যেমন প্রাপ্তি আছে, অপ্রাপ্তি আছে, এবং আওয়ামী লীগের কাছে বাংলাদেশ ঋণী। আমরা যদি বাংলাদেশকে ধারণ করি, আমরা যদি মনে করি যে আমরা এই লাল সবুজের পতাকার অংশ, আমরা যদি মনে করি এই 64,000 বর্গ কিলোমিটারের আমরাও একজন নাগরিক, আমাদের দায়ভার তেমন আওয়ামী লীগের কাছে আমাদেরও আছে এজ এ নাগরিক। আপনি যে বিষয়টার অবতারণা করেছেন আজকে, যে বিষয়টা যা জনগণের কাছে আওয়ামী লীগের বা ক্ষমতাহারী আওয়ামী লীগের দায়টা কি, রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে আমরা 71 পরবর্তী নানাভাবে দেখেছি। আমি যদি অতীতের দিকে একটু যাই, অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই না। বাংলাদেশে এক একটা বাড়ি স্মুথ পাওয়ার ট্রান্সফার হয়েছিল, এবং সেটা ছিল 2001 সালে, আমি যদি ভুল না করে থাকি। আর এছাড়া বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছরে কোনোদিনও সঠিকভাবে সঠিক সময়ে যেভাবে বলা হয়েছিল সেভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি। এবং একবার যে দায়িত্বটি সম্পূর্ণ সুচারুরূপে পালন করেছিল সে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বিগত সময়ে যখন আওয়ামী লীগকে এই দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়া হয়নি বা তাদের প্রাপ্তিটুকু আওয়ামী লীগকে দেওয়া হয়নি, নানাভাবে যখন আওয়ামী লীগকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, তখন থেকে এই যে রাজনীতির যে ধারা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এই ধারাটা আসলে কিছুটা প্রভাব আওয়ামী লীগের মধ্যেও পড়েছে। কারণ কি, আমি যখন আমার প্রতিপক্ষকে এমন ভাবে আমি তাদেরকে জাস্টিফাই করি, বা আমার প্রতিপক্ষ কারা সেটা আমাকে দেখতে হচ্ছে, আমি কাদের সাথে বাংলাদেশের রাজনীতি করছি। আপনারা দেখেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করার জন্য নৃশংসভাবে আওয়ামী লীগের মধ্যে কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। কোন রাজনৈতিক দলের এত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের ইতিহাসে নেই। বঙ্গবন্ধু থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত যদি আমরা আসি, সেখানে কত হাজার কত লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর রক্তে প্লাবিত এই বাংলাদেশ আওয়ামী লীগ। কোন দলের কি এত পরিমাণ নেতাকর্মীর আত্মত্যাগ আছে সেটা আপনারা খুঁজেও হয়তো পাবেন না। তারপরও বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের কাছে মানুষের যে প্রাপ্তি, মানুষের যে চাওয়া ছিল, সেটা আওয়ামী লীগ চেষ্টা করেছে, সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আর আমরা কেউ না, আওয়ামী লীগও না। আওয়ামী লীগের যে ভুল ত্রুটিগুলো আছে, আওয়ামী লীগ হতে চেষ্টা করবে এই ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার জন্য। কারণ 5ই আগস্ট বাংলাদেশে একটি রাজনৈতিক ফয়সালা হয়ে গিয়েছে। এই বাংলাদেশে 5ই আগস্টের যে সবচেয়ে বড় রাজনৈতিক ফয়সালাটি হয়েছে, সেটা হয়েছে বাংলাদেশের পক্ষের শক্তি এবং বাংলাদেশের বিপক্ষের শক্তির ফয়সালা। স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ফয়সালা হয়েছে। অনেকেই একটি প্রশ্ন করেন যে আওয়ামী লীগ স্বাধীনতার ট্যাবলেট বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, বঙ্গবন্ধুকে বিক্রি করে। তো ভাই, আপনারা কিনেন কেন? আর এই বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করছে তারা কিনছে কারা? কেন কিনছে? তাদের কি প্রয়োজন? সবকিছু মিলে যখন আমরা বিচার বিশ্লেষণ করি, কারণ আওয়ামী লীগের সবচেয়ে দুর্বলতম জায়গাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ। যখন এই দুই বিষয়টিকে আওয়ামী লীগের সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে ব্ল্যাকমেলিং বলেন বা আওয়ামী লীগকে তোষামোদী করা বলেন বা আওয়ামী লীগের সাথে নানাভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগ ওই মানুষগুলোকে গ্রহণ করেছে। এবং তাদের এই যে ফাঁদে আওয়ামী লীগ পা দিয়েছে, এই ফাঁদটুকুতে আওয়ামী লীগ যাচাই বাছাই করে দিতে পারেনি।
সেটা ছিল আওয়ামী লীগের, আমি বলবো, সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা। কারণ বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশের যত অর্জন, বাংলাদেশের যত কিছু উন্নয়ন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কারিগর, সেটিকে যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি বলবো যে আমি আহ, আমার বয়সকালে, আমার তো স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা, তা আমরা যখন থেকে রাজনীতি বুঝি, রাজনীতি সচেতন, বা আমরা রাজনৈতিক পরিবারও, যেমন আমার জন্য আমার আমার চাচা একজন সংসদ সদস্য ছিলেন, তো ওই পরিবারে আমরা, আমাদের জন্য, আমাদের পরিবার থেকে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা উপজেলা নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের পরিবারই সবাই ছিল, এর বাহিরে কোনো প্রার্থী ছিল না আমাদের আসলে। তা আমরা ওই পরিবারটুকুতে যখন ছোটবেলা থেকে এই মানুষের মধ্যে, মানুষের এই রাজনৈতিক পরিবারে যখন বেড়ে ওঠা, তখন আমাদের যে চিন্তা ভাবনা চেতনা বা মানুষের যে চাহিদা, সেই চাহিদার সাথে আজকের রাজনীতির অনেক অনেক ফারাক। যদি রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকতো, এটা যদি ব্যবসাতে পরিণত না হতো, এটা সামগ্রিক সবার জন্য, শুধু আওয়ামী লীগ দায়ী না এখানে, সবাই যদি এই রাজনীতিটাকে আজকে ব্যবসায় পরিণত না করতো এবং রাজনীতিটাকে যদি তাদের আর্থিক লাভের একটি সুযোগ বা একটি ক্ষেত্র তৈরি না করতো, বাংলাদেশের রাজনীতিতে আজকে আবারও হয়তো বঙ্গবন্ধু পেতাম না, কিন্তু আমরা জাতীয় চার নেতার মতো এরকম তেজস্বী নেতৃত্ব পেতাম। আমরা যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেরকম সংগঠক পেতাম। আমরা বুদ্ধিদীপ্ত, স্মার্ট, মেরিটোরিয়াস নেতৃত্ব আমরা দেখতে পেতাম, সৎ, মেধাবী, দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে পেতাম। আজকে আমি শেষ করবো এটা বলেই, শুধু আওয়ামী লীগ এককভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দায়ী না। আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ আছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে এই বাংলাদেশকে এই অবস্থায় ঠেলে দেওয়ার পিছনে কারুর দায় আওয়ামী লীগের চেয়ে বরং বেশি, কম হবে না। আমি সেটাই বলতে চাই। ধন্যবাদ। আমি একটু সাইফুল আলম চৌধুরীর কাছে আসবো, কিন্তু তার আগে একটু আমি তানভীর হায়দার লিঙ্কনের কথা সূত্র ধরবো। সেটি হচ্ছে আওয়ামী লীগের দায় আপনি মানে সব রাজনৈতিক দলের দায় আপনি দিতেই পারেন, নিঃসন্দেহে সবার দায় আছে, কিন্তু মানে বিষয়টা মানুষ এমন করে যদি দেখে, সাইফুলকে ওই প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে মানুষ তো ধরেন একজন একজন আমি কি বলবো, একজন মসজিদের ইমাম যদি অপরাধ করেন, এটি অনেক বড় অপরাধ। সেই একই অপরাধ যদি আমি, আপনি, আপনার অন্য কেউ করে, সেটি কত বড় অপরাধ নয় যতটা, কারণ তাকে আমরা একজন সহি মানুষ হিসেবে দেখতে চাই, চিনতে চাই। ওরকম আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে এবং মানুষ মনে করে যে সেটি তারা বাস্তবায়ন করে না, বরং তারা যখন ভুল করে তখন ওই ভুলটি অনেক বড় একটি ভুল হয়ে যায়। অন্য রাজনৈতিক দল সেই ভুল করলে অত বড় ভুল হয় না। মানুষের ভিতরে এখনো আওয়ামী লীগ সেই জায়গাটা আছে কিনা সাইফুলকে প্রশ্ন রাখছি। সেই সঙ্গে আগের প্রশ্নটিও আমি ধরতে চাই যে আওয়ামী লীগ কেন সমালোচনা সহ্য করতে পারে না? আওয়ামী লীগ না, আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলই সে অর্থে সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, দেখবেন যে আপনি এই যে একেবারে নতুন জন্ম নেয়া এনসিপিও কিন্তু সে অর্থে সমালোচনাগুলো ঠিকভাবে নিচ্ছে না। গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ আমার দেশে একই অভিযোগ, বরাবরের মতোই বাকি দলগুলো যা করছে সেটা হচ্ছে এই যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ট্রল। দেখেন, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন অথবা জাতীয় পার্টি বলেন, জামাত বলেন বা বলেন, সবারই একই অবস্থা। নিজ দলের যে বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগগুলো তথ্য করে না। যেমন ধরেন আওয়ামী লীগ গত 10 মাসে আমরা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের পক্ষ থেকে পাই, সেটা হচ্ছে জুলাই যে আন্দোলন, সেটা আওয়ামী লীগ বলছে ম্যাটিকুলাস ডিজাইন। এটা সাইফুল, এটা আওয়ামী লীগ বলছে না, এটা বলছে তো প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন যে এটা ম্যাটিকুলাস। উনি ম্যাটিকুলাস ডিজাইন, সে বিতর্কে না যায় আছে, কিন্তু আওয়ামী লীগ বলছে যে এটা। তো আপনি আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন রাজনৈতিক ম্যাটিকুলাস ডিজাইন আছে যেখানে মীর জাফর ছাড়া ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে? আজ পর্যন্ত একটা দেখেন, মানে সেই আমাদের পলাশির যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বে এমন কোন, লাস্ট সিরিয়া তো দেখেন, সেখানেও ম্যাটিকুলাস ডিজাইন যদি হয় তাহলে সেখানেও মানে মীর জাফর ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যে এই যে ন্যারেটিভ দাঁড় করাইতে চাচ্ছে যে জুলাই আন্দোলনটা আসলে এটাকে প্রভোগ করা হয়েছে,
স্টুডেন্টদেরকে এই ন্যারেটিভটা তারা দাঁড় করায় চায়। তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো আওয়ামী লীগের প্রথম দায়িত্ব হচ্ছে, যদি সত্যিই আপনারা বিশ্বাস করেন যে এটা ম্যাটিকুলাস ডিজাইন, তাহলে আপনাদের আপনাদের মধ্যে মির্জাফর, এটাকে আপনারা 10 মাসে খুঁজে পেয়েছেন? নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের দুর্নীতি মোটামুটি আপনার বলতে গেলে, আমরা যখন থেকে, আমি আর সাগর ভাই যখন একসাথে, মানে আমি তো সাগর ভাইয়ের জুনিয়র, আমি প্রথমত পরে জয়েন করেছি, আমরা আসলে সাগর ভাইদের কাছ থেকে সাংবাদিকতা শিখেছি, তখনই আমরা দেখেছি যে অর্থে ধরতে গেলে এরশাদের আমলে দুর্নীতি হয়েছে, এটা এক ধরনের, কিন্তু তারপরে 1991, 96, 2001 পর্যন্ত সে অর্থে দুর্নীতিটা অতটা বেশি প্রকাশিত হতো না। 2001 সালের পর থেকে টিআইবি রিপোর্ট যদি আমরা ধরি বা টিআই রিপোর্ট, তাহলে বেশ পরপর 5 বার। তো দুর্নীতি তো সবসময় হয়েছে, কোনো দলই কিন্তু এই সমালোচনা নেয়নি, তখনও বিএনপি নেয়নি, এখনো আওয়ামী লীগও নিচ্ছে, কিন্তু দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এটা সত্যি কথা। তাহলে হয় দুর্নীতি, হ্যাঁ, না সারা পৃথিবীতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একজন প্রাইম মিনিস্টার নিজেই বলবেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করে, আবার যখন আমি বর্তমান সময়ে দেখব যে উপদেষ্টার পিএসরা দুর্নীতি করে, পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে আগেও দুর্নীতি হতো, এখনো দুর্নীতি হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু দেখছি না যে আদতে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি। দুর্নীতি হয়েছে, একটা একটা দল বলতে পারতো যে আমরা, সেটা আওয়ামী লীগ হোক, বর্তমান সরকার হোক, অথবা বিএনপি হোক, কেউ বলে না যে, প্রথমে কিন্তু স্বীকার করে না, সবাই বলে মিডিয়া সৃষ্টি, প্রথমে দেখবেন সেটা জঙ্গিবাদ ইস্যু হোক বা দুর্নীতি হোক। তারপরে যখন দেখে যে না, সব দিকে হাই হাই রব উঠতেছে, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, একটা শোকজ দিলাম বা একটা দুদককে একটা বললাম, দুদক একটা ব্যবস্থা নিচ্ছে, এবং অথবা প্রকাশ্যে কিছু একটা বলা, না জিরো টলারেন্স কথায় কথায় বলে। এইটা শুধু আওয়ামী লীগেরই দোষ না, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দোষ। এই দোষটা হচ্ছে, এই দোষটা তাহলে প্র্যাকটিসটা কেন হচ্ছে? এই প্র্যাকটিসটা হচ্ছে আসলে মানুষ, মানে বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস তো আসলে সে অর্থে 1991-তে যেটা আমরা বলি শুরু হয়েছে, সেটা সে অর্থে মানুষের গণতন্ত্রতে প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থাৎ আমি যে ভোট দিব, এই যে দেখেন 1991 সালের 90 সনের মতোই একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। 1990 সনে 3 দলের জোটের যে রূপরেখা, সে অনুযায়ী শাহাবুদ্দিন সাহেবকে আরো বেশি থাকতে বলা হয়েছিল, উনি বলছেন নো, 3 মাস, মানে 3 মাস আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। তো সে অর্থে কিন্তু 91 সন থেকে আমরা গণতন্ত্রের প্র্যাকটিস, তারপর 1996 সনের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আবারও পরে আবার আরেকটা নির্বাচনের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এবং 2001 সালে যেটা তানভীর বললেন, এবং শেষমেশ 2008 সালে একটা চেষ্টা হয়েছিল, চেষ্টা থেকে আবার ব্যর্থ হয়ে আবার প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট নির্বাচন। আপনি দেখবেন যে এই নির্বাচনগুলো, এই 4টা নির্বাচন হচ্ছে ট্রানজিশনাল নির্বাচন, আর বাকিগুলো কনসলিডেটেড নির্বাচন। এই কনসলিডেটেড নির্বাচন, সেটা একটা সরকার ক্ষমতা থাকে, এই সরকারি ক্ষমতায় আবার আসে, অর্থাৎ এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। বাকি যে ট্রানজিশন ইলেকশন, সেখানে কিন্তু মানুষ অংশগ্রহণমূলক এবং অবাধ নিরপেক্ষ ভোট দিয়েছে, এবং তারা তাদের পছন্দ মতো সরকারকে